প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিবাহ বিচ্ছেদের দিনেই ট্রাম্প ডেট করার প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী এমা টমসন। অস্কারজয়ী অভিনেত্রী এমা টমসন মজা করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার পিছু নিয়েছিলেন। তার বিবাহ বিচ্ছেদের কাগজপত্র চূড়ান্ত হওয়ার দিনই ট্রাম্প তাকে ফোন করে ডেটে অর্থাৎ অভিসারে যাওয়ার প্রস্তাব দেন। ৬৬ বছর বয়সী যুক্তরাজ্যের এই অভিনেত্রী মজা করে বলেন, যদি তিনি রাজি হতেন তাহলে হয়তো আমেরিকার ইতিহাসই বদলে যেত। ৮ই অগাস্ট সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে এমা তার অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে দ্য লিওপার্ড ক্লাব অ্যাওয়ার্ড গ্রহণের সময় এই ঘটনা শেয়ার করেন। তিনি বলেন, ১৯৯৮ সালে প্রাইমারি কালার্স সিনেমার শুটিং চলাকালীন তিনি হঠাৎ ট্রাম্পের ফোন পান। এমা টমসন বলেন, তিনি তখন তার ট্রেলারে ছিলেন। ঠিক তখনই ফোন বেজে উঠল। ধরতেই ওপাশ থেকে শোনা গেল, হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি। টমসন দ্য টেলিগ্রাফকে বলেন, আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ মজা করছেন। আমি বললাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হয়তো কারোর কাছ থেকে তার রাস্তার দিক নির্দেশনা নেওয়া প্রয়োজন। পরে ট্রাম্প তাকে আমন্ত্রণ জানিয়ে বলেন, আমি চাই আপনি আমার কোনো সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে নৈশ ভোজ করতে পারি। এমা টমসনের জবাব ছিল, ও, এটা তো খুব দারুণ প্রস্তাব, অনেক ধন্যবাদ, আমি আপনাকে পরে জানাবো। টমসন বলেন, পরে বুঝলাম ওই দিনই আমার বিবাহ বিচ্ছেদের কাগজপত্র এসে গেছে। আমার মনে হলো ট্রাম্পের হয়তো লোক আছে যারা তাকে সুন্দর সঙ্গী খুঁজে দেন, বিশেষ করে নতুন তালাকপ্রাপ্ত নারীদের যারা তিনি খুঁজছেন, আর আমার নম্বর তিনি আমার ট্রেলারে পেয়েছেন। এ তো পিছু নেওয়ার মতো অবস্থা। এমা টমসন মজা করে বলেন, তিনি যদি ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করে তার সাথে ডেটে যেতেন তাহলে বলার মতো একটা গল্প থাকত। তিনি বলেন, আমি যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে ডেটে যেতাম তখন আমার বলার একটি গল্প থাকত, হয়তো আমি যুক্তরাষ্ট্রের ইতিহাসই বদলে দিতে পারতাম। এমা টমসনের স্বামী ছিলেন অভিনেতা কেনেথ ব্র্যানাগ। ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত তারা একসাথে ছিলেন। পরে ২০০৩-এ তিনি গ্রেগ ওয়াইসকে বিয়ে করেন। একই সময় ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের বিচ্ছেদ হয়েছিল, আর ২০০৫-এ তিনি মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন। এর আগে হলিউডের আরেক অভিনেত্রী সালমা হায়েকেও একবার ট্রাম্পের কাছ থেকে ডেটের প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন। ওই সময় তিনি সম্পর্কে ছিলেন। সালমা হায়েক বলেন, এক অনুষ্ঠানে ট্রাম্প তার কাঁধে কোট জড়িয়ে দেন। ওই সময় তার প্রেমিকও পাশে ছিলেন। এরপর ট্রাম্প তার ফোন নম্বর সংগ্রহ করে তার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। এই হলিউড অভিনেত্রী বলেন, আমি তাকে আমার প্রেমিক থাকার কথা বললাম। তাকে আরও বললাম, আপনি কি পাগল নাকি? ট্রাম্প জবাব দিয়েছিলেন, ওই প্রেমিক তোমার জন্য যথেষ্ট ভালো নয়, আমার সঙ্গে তোমার যাওয়া উচিত। বর্তমানে সালমা হায়েকের স্বামী ফরাসি বিলিয়নিয়ার ফ্রাসোয়া ওরি পিনো। এদিকে জামনগরে মুকেশ আম্বানির ছেলের বিয়েই কি সর্বনাশ করল ভারতের গুজরাট রাজ্যের বৃহৎ শহর জামনগর, কচ্ছ উপসাগরের তটে রৌদ্রোজ্জ্বল শহরটি মূলত একটি শিল্পাঞ্চল। শহরটি গত বছর অনেক মার্কিন নাগরিকের মনোযোগ আকর্ষণ করেছিল, আর এর কারণ ছিল হলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিয়ানা। জামনগরে ২০২৪ সালের মার্চে এশিয়ার অন্যতম শীর্ষধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন রিয়ানা। দর্শক সারিতে ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প সহ নামি দামি অনেক অতিথি। নামজাদা এসব অতিথি জামনগরে ছিলেন, যেখানে নেই কোনো আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা বেশিরভাগ অতিথির থাকার উপযোগী হোটেল। কারণ শহরটির বন্দর ও তেল শোধনাগার আম্বানি সাম্রাজ্য এবং তার ১১,৫০০ কোটি ডলারের সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলতি সপ্তাহে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই জামনগর। এর কারণ শহরের জ্বালানি তেল শিল্প। এসব জ্বালানি তেলের একটি অংশ আসে রাশিয়া থেকে, আর এই বিষয়টি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস ধরে ওয়াশিংটন আর নয়াদিল্লির মধ্যে চলা বাণিজ্যিক আলোচনা গত জুলাইয়ের শেষ দিকে ভেঙে পড়ে। দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও ফাটল ধরে। গত ৩০ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক চাপিয়ে দেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে লেখেন, মার্কিন কোম্পানিগুলো হয়তো শীঘ্রই ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে তেল খনন শুরু করবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতকেই তেল বিক্রি করবে। এর ঠিক এক সপ্তাহ পর ট্রাম্প আরও কড়া একটি অনুমোদনযুক্ত আদেশে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তিনি কার্যত ভারতের রপ্তানিকারকদের জন্য বিপদের দুয়ার খুলে দেন। ট্রাম্প অভিযোগ করেন, ভারতীয় কোম্পানিগুলোকে আন্তর্জাতিক তেল ব্যবসা থেকে মুনাফা তুলে নেওয়ার সুযোগ করে দিচ্ছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে দেশটি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা সহায়তা করছে। ট্রাম্প কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি, কিন্তু ঘুরে ফিরে সব সূত্র মুকেশ আম্বানি এবং তার রিলায়েন্স কোম্পানির সঙ্গে মিলে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের জামনগরে কোম্পানিটির প্রধান তেল শোধনাগার অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় শোধনাগার। জামনগর ও পুরো ভারতে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ পরিকল্পনা হয়েছে মোদী ও অন্যান্য রাজনীতিবিদদের পরামর্শে। ছেলের বিয়ের অনুষ্ঠানে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ ও নীতা আম্বানি। ফাইল ছবি রয়টার্স।
জামনগরে প্রতিদিন 15 লাখ ব্যারেল অপরিষ্কৃত জ্বালানি তেল প্রক্রিয়াজাত করে রিলায়েন্সের শোধনাগার। এর 1/3 আসে রাশিয়া থেকে। রিলায়েন্স নামটি আজ ভারতের প্রতিটি প্রান্তে পরিচিত। মুকেশ আম্বানির বাবা 1965 সালে বোম্বে শহরে পলিয়েস্টার ব্যবসা দিয়ে এই কোম্পানির যাত্রা শুরু করেছিলেন। কোম্পানিটি এখন ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী। জ্বালানি, তথ্য ও মোবাইল নেটওয়ার্ক, খুচরো ব্যবসা, আর্থিক খাতসহ নানা ক্ষেত্রে প্রভাবশালী অবস্থান রয়েছে তাদের। তারা HBO স্ট্রিমিং সেবা চালায়, বিশ্বের অন্যতম দামি ক্রিকেট দলের মালিক, বহু দাতব্য সংস্থা পরিচালনা করে এবং সম্প্রতি ভারতের প্রায় সব শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড কিনে নিয়েছে। রিলায়েন্সের এক মুখপাত্র বলেন, জামনগরে রিলায়েন্স শোধনাগার উন্নত প্রযুক্তির দিক থেকে আন্তর্জাতিকভাবে শীর্ষ পর্যায়ের। বিভিন্ন ধরনের অপরিষ্কৃত জ্বালানি তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে এখানে। এই শোধনাগারে পারস্য উপসাগর, ল্যাটিন আমেরিকা বা যেখানে ভালো দামে পাওয়া যায় সেখান থেকে তেল এনে দ্রুত প্রক্রিয়াজাত করা সম্ভব। গত 25 বছরে জামনগর শোধনাগারে 500 ধরনের অপরিষ্কৃত তেল প্রক্রিয়াজাত হয়েছে। জামনগরের অন্য বড় শোধনাগারটি হল নায়ারা এনার্জির, যা রিলায়েন্সের চেয়ে ছোট হলেও মধুনী ও শক্তিশালী। 2017 সাল থেকে এর 49% মালিক রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফট। অর্থাৎ রাশিয়া নিজেই তেল পাঠাচ্ছে, তা ভারতে প্রক্রিয়াজাত হচ্ছে, আর কিছু ক্ষেত্রে ইউরোপেও আবার রপ্তানি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই দুই শোধনাগারই সমুদ্রপথের রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়। ইউরোপের বাজার বন্ধ হয়ে যাওয়ায় রাশিয়া বাধ্য হয়েছিল যে কোনো ক্রেতার কাছে ছাড়ে তেল বিক্রি করতে। এক্ষেত্রে ভারত, চীন ও তুর্কি এগিয়ে আসে। অপরদিকে ট্রাম্পের শুল্কের জবাবে ভারত জুড়ে আমেরিকান পণ্য বর্জনের প্রচারণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারত জুড়ে শুরু হয়েছে মার্কিন পণ্য বর্জনের আহ্বান। এতে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন, অ্যাপল সহ একাধিক মার্কিন কোম্পানি সামাজিক প্রতিরোধের মুখে পড়েছে। এই বয়কটের পেছনে রয়েছে দেশটির ব্যবসায়ী সমাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সমর্থকদের সক্রিয় ভূমিকা। তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশীয় পণ্যের প্রতি সমর্থন জানাতে জনগণকে আহ্বান জানাচ্ছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দ্রুত বাজার দখল করেছে। অনেক ভারতীয়র কাছে এসব পণ্য এখনও উন্নয়ন ও আধুনিকতার প্রতীক। মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যায় ভারত প্রথম। দেশটিতে সর্বাধিক রেস্টুরেন্ট আছে ডোমিনোজের। পেপসি, কোকাকোলার মতো ব্র্যান্ড প্রাধান্য পায় প্রতিটি দোকানের তাক জুড়ে। অ্যাপল স্টোর কিংবা স্টারবাকসের অফারেও দেখা যায় দীর্ঘ লাইনে ভিড়। তবে শুল্ক আরোপের প্রতিবাদে ছড়িয়ে পড়া বয়কটের ডাক এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসর পেরিয়ে অর্থনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে মার্কিন কোম্পানিগুলোর বিক্রিতে কোনো প্রভাব দেখা যায়নি, তবে মার্কিন পণ্য প্রতিস্থাপনের আলোচনা তীব্র হচ্ছে। ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন ও অ্যাপলের সঙ্গে এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য দেয়নি। দেশটির স্থানীয় ব্র্যান্ডগুলোর উদ্যোক্তারাও এই বয়কট আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। ওয়াও স্কিন সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা মনীষ চৌধুরী সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশীয় কৃষক ও উদ্যোক্তাদের সমর্থনে আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার মতো ভারতীয় পণ্যের বিশ্বায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মনীষ বলেন, বিদেশি ব্র্যান্ডের পেছনে গর্ব করে অর্থ ব্যয় করলেও আমাদের স্থানীয় প্রস্তুতকারীরা নিজের দেশেই স্বীকৃতির জন্য সংগ্রাম করছে। এছাড়া ড্রাইভার সার্ভিস ড্রাইভ ইউ এর সিইও রাহম শাস্ত্রী লিঙ্কডিনে লেখেন, ভারতের নিজস্ব প্রযুক্তি প্ল্যাটফর্ম থাকা উচিত, যেমন চীনের নিজস্ব টুইটার, ইউটিউব বা গুগল রয়েছে। বয়কটের ডাক চললেও মার্কিন প্রতিষ্ঠান টেসলা রাজধানী নয়াদিল্লিতে তাদের দ্বিতীয় শোরুম চালু করেছে সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিন বেঙ্গালুরুতে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের পণ্য তৈরি করছে এবং দেশে তৈরি পণ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত, যদিও তিনি কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি। ভারতীয় জনতা পার্টি সমর্থিত স্বদেশী জাগরণ মঞ্চ দেশজুড়ে জনসভা ও প্রচার চালিয়ে মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে। সংগঠনের নেতা অশ্বিনী মহাজন বলেন, এই আন্দোলন জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রতিফলন। সংগঠনটি হোয়াটসঅ্যাপে বিদেশি পণ্যের বিকল্প হিসেবে দেশীয় ব্র্যান্ডের একটি তালিকাও ছড়িয়ে দিচ্ছে। সবশেষ জানিয়ে দেব, চীনে 2 যুদ্ধজাহাজে সংঘর্ষ। সাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি টাইপ 052D ডেস্ট্রয়ারের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির কোস্ট গার্ডের একটি জাহাজের। এ ঘটনা ঘটেছে দক্ষিণ চীন সাগরে স্কারবোরো শোলে। জানা গেছে, ফিলিপাইন কোস্ট গার্ডের একটি টহল নৌকাকে তাড়া করার সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ দুটির মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংবাদ মাধ্যম নিউজউইক জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় চীনা কোস্ট গার্ডের জাহাজের উল্লেখযোগ্য ক্ষতি হয়। ফিলিপাইন সরকার প্রকাশিত ভিডিও ফুটেজে ধাক্কার মুহূর্ত স্পষ্ট ধরা পড়েছে। ঘটনার ভিডিও ফুটেজ অনুযায়ী ফিলিপাইনের কোস্ট গার্ডের অপারেটর রেডিওর মাধ্যমে সহায়তার প্রস্তাব দেন। বিশেষ করে চীনা কোস্ট গার্ডের জাহাজে থাকা ব্যক্তিদের চিকিৎসা নিয়ে কথা বলতে শোনা যায় ফিলিপাইনের কোস্ট গার্ডের অপারেটরকে।
স্কারবোরো শোল একটি সমৃদ্ধ মাছ ধরার এলাকা। ফিলিপাইন এই এলাকার মালিকানা দাবি করে, জানিয়ে বহুদিন ধরেই চীনের সঙ্গে দেশটির বিরোধ চলছে। 2016 সালে হেগের আন্তর্জাতিক সালিসি আদালত চীনের প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবি খারিজ করলেও বেইজিং তা মানতে অস্বীকৃতি জানায়। ফিলিপাইন কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি যৌথ মিশন স্থানীয় জেলেদের জন্য সরঞ্জাম ও খাদ্য পৌঁছে দিতে গেলে চীনের কোস্টগার্ড ও নৌবাহিনী তা আটকানোর চেষ্টা করে। স্কারবোরো শোল থেকে প্রায় 10.5 নটিক্যাল মাইল দূরে চীনা কোস্টগার্ডের CCG-3104 এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার গাইলিন ফিলিপাইনের ছোট টহল জাহাজ বিআরপি সুলুয়ানকে ঘিরে ফেলার চেষ্টা করে। ভিডিওতে দেখা যায় CCG-3104 দ্রুত গতিতে বিআরপি সুলুয়ানের পিছু ধাওয়া করে, পানির কামান ছোড়ে। এরপর হঠাৎ ডান দিকে ঘুরে এসে সরাসরি গাইলিনের সঙ্গে ধাক্কা খায়। এতে কোস্টগার্ড জাহাজটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি অচল হয়ে পড়ে। ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র জে তারিয়েলা জানান, সংঘর্ষের পরপরই ফিলিপাইন পক্ষ চীনা নাবিকদের উদ্ধার ও চিকিৎসা সহায়তার প্রস্তাব দেন। একই মিশনে থাকা কাছাকাছি অপেক্ষমান আরেকটি জাহাজে করে জেলেদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে চীনা কোস্টগার্ড একটি বিবৃতিতে অভিযোগ করে বলেছে, ফিলিপাইনের জাহাজগুলো মাছ ধরা নৌকায় সরবরাহ দেওয়ার অজুহাতে তাদের সমুদ্র সীমায় প্রবেশ করেছে। তারা দাবি করে আইন অনুযায়ী তাড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র গবেষক ও সাবেক নৌ অফিসার ব্রেন্ট স্যাডলার বলেছেন, এ ঘটনা বিরোধকে আরও উস্কে দিতে পারে। বিশ্লেষকদের মতে চীনা নৌবাহিনীর এ ধরনের সরাসরি সম্পৃক্ততা বিরোধে নতুন মাত্রা যোগ করছে।